আসসালামু আলাইকুম দর্শক, লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী হেমায়েতুদ্দিন মিশন এবং সমসাময়িক বাংলাদেশের রাজনীতি এবং ভূরাজনীতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় আজকে অতিথি হিসাবে আছেন মনোজ দাস বলছি। হেডলাইন পড়ে নিশ্চয়ই চমকে গেছেন, তাই তো? ভাবছেন বিজেপির বিরুদ্ধে প্রচার করতে নেমেছি। এরকম যদি ভাবেন অন্তত হেডলাইন দেখে, তাহলে অস্বাভাবিক হবে না সেটা। যারা আমাকে চেনেন ও জানেন এবং নিয়মিত আমার চ্যানেলের এপিসোড দেখেন, তারা জানেন বিজেপির সঙ্গে আমার কি সম্পর্ক ছিল ও আছে। তা সত্ত্বেও এমন বিষয় নিয়ে বলতে এলাম এজন্যেই যে একটা সত্যিকারের রাষ্ট্রবাদী দলের অপমৃত্যু ঘটুক, এটা চাই না। আর পশ্চিমবঙ্গের পক্ষে বিজেপির থাকা যে কত জরুরি সেটা নতুন করে বলার কোনো দরকার নেই। এবার তৃণমূল ক্ষমতায় ফিরলে এই ২৬-এর ভোটে কি সর্বনাশ যে হতো এই রাজ্যের, বিশেষ করে এই রাজ্যের হিন্দু জনগোষ্ঠীর, সেটা বোধহয় আলাদা করে বলার দরকার পড়ে না। ২১-এর ভোটের পর যা দেখেছিলেন সেটা ছিল ট্রেলার। এবার বিজেপি ক্ষমতায় না এলে এবং তৃণমূল ক্ষমতায় ফের এলে পুরো পিকচার দেখিয়ে ছাড়ত তৃণমূল। সুতরাং তাহলে কেন আজকের এই যে প্রতিবেদন, এটা করার কারণ বিজেপির ক্ষতি করা নয়, সমালোচনা নয়। সমালোচনা নিশ্চয়ই আছে, তবে সেটা গঠনমূলক। বিজেপির লড়াইটা কোথায় ও কার সঙ্গে সেটা মোটামুটি জানা আছে সবার। এই মুহূর্তে এখন কি হচ্ছে, তৃণমূলীরা দল বেঁধে বিজেপিতে ঢুকতে চাইছে। তোলা কালচার আবার শুরু হতে চাইছে। তার মধ্যে বিজেপির মধ্যেও মানুষ আছেন সে আগের জমানার মতো তোলা কালচার। তাদের পক্ষে বিপক্ষে, মানে তোলার পক্ষে তোলার বিপক্ষে জোট বাঁধা চলছে। খবরটা যে ভীষণভাবে সত্যি সেটা আমার কথা নয়, স্বয়ং দলের রাজ্য সভাপতির মুখে শুনুন যে তিনি কি বলছেন এই বিষয়ে। আবেদন জানিয়ে রাখছি, যারা আমাদের নির্বাচিত করেছেন, মানুষ নির্বাচিত করেছে, আমরা পপুলিস্ট ক্যান্ডিডেটে নির্বাচিত হয়েছে, মানুষ আমাদের উপরে ভরসা রেখেছে, আস্থা রেখেছে। মানুষ এই দলটা তৃণমূলীকরণ হয়ে যাক দেখতে চায় না। মানুষ 4 ঘন্টার বিজেপি দেখতে চায় না। আমাদের এই দলের কিছু মানুষজন কিছু কিছু জায়গায় কিছু কিছু ওই তৃণমূলীদের নিয়ে ঘুরতে শুরু করেছে। কেউ কেউ আবার কোথায় প্রার্থী হবে, কে কোন মিউনিসিপ্যালিটিতে প্রার্থী হবেন, ওয়ার্ডই এর মধ্যে ঠিক করে ফেলেছেন। সেগুলো বালি নয়, সেগুলো বোল্ডার। এগুলো করা যাবে না। কেন্দ্রীয় সরকারের নির্দেশে, কেন্দ্রের পার্টির নির্দেশে আমি কয়েকজনের হাতে পতাকা তুলে দিয়েছিলাম। বিস্তারিত বলবার প্রয়োজন নেই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শিক্ষা দিয়ে গেছেন, নেতার থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। দেশের প্রয়োজনে কিছু করতে হয়। আমাকে কেউ কেউ তাতে এত ক্ষুব্ধ হয়েছেন, মানে তৃণমূলের উপরে ঘৃণা কোন পর্যায়ে পৌঁছেছে যে আগের দিন পর্যন্ত আমার যারা সুখ্যাতি করছিলেন, পরের দিন আমার গলায় জুতোর মালা পরিয়ে দিয়ে সেটাকে ভাইরাল করে দিল। যিনি করেছেন, ভালো কাজ করেছেন, সুন্দর কাজ করেছেন, কিন্তু এই ধরনের কাজের মধ্যেও নিপুণতা চাই। জুতোগুলো দেখলাম সব নতুন, সাধারণত ছেঁড়া জুতোর মালা পরাতে হয়, তো নতুন জুতোর মালা পরিয়ে দিয়েছেন। তাতেই বোঝা যাচ্ছে আমরা ঠিক কোন জায়গায় আছি, মানুষ কিভাবে তৃণমূল কংগ্রেসকে দেখতে চায়। আমি বলেছিলাম, এটা কোনো ব্যাখ্যা দেওয়ার জন্য, আত্মপক্ষ সমর্থনের জন্য বলছি না। আমি বলছি এই সমাজটা তৃণমূল কংগ্রেসকে কিভাবে দেখছে। বলা হলো ভালো তৃণমূল। আমি বললাম ভালো আর কোথায়, তৃণমূল হচ্ছে ধবধবে কালো আর কুচকুচে সাদা। এটাই হচ্ছে তৃণমূলের আসল চেহারা। এই তৃণমূলের সঙ্গে যত কম কথা বলা যায় তত ভালো, কিন্তু দলটা এখন নির্মূল, দল আর নেই। কিছু মানুষ প্রোটেকশন মানি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দমদমের বিভিন্ন প্রান্তে। সকালেও আমার কাছে এসেছিলেন একজন, অঙ্কটা বললাম না, তিনি আমার প্রাক্তন চেয়ারম্যান আমাদের দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে। বলছেন দাদা কোনো অসুবিধা হবে না, খালি প্রোটেকশন চাই, টিকিট চাই না। এই পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের সর্বত্র। এটা প্রোটেকশন মানি নেবার দল নয়।
এভাবে আমরা দল তৈরি করিনি, এভাবে আমরা দলকে চালাবো না। এটা বিজেপি, এটা কংগ্রেস নয়, তৃণমূল কংগ্রেস নয়। শুনলেন, তৃণমূলীরা মানে তোলামূলীরা ঢুকতে চাইছে দলে, শ্রমিকবাবু বাঁধ দিতে চাইছেন। কিন্তু বাঁধ কেটে দেওয়ার লোক যদি ঘরের মধ্যে মজুদ থাকে তাহলে কি হবে? হ্যাঁ, ঘরের মধ্যে কারা তারা, তাদের পরিচয় দেব। আমার আজকের প্রতিবেদন এই ঘরের মধ্যে থাকা বিভীষণদের নিয়ে। আর সেই বিভীষণদের নাম অনেক জায়গায় হচ্ছে আরএসএস। রাজ্য স্তর নয়, স্থানীয় স্তরের সবাই নয়, আছে বিশেষ বিশেষ গোষ্ঠী বা বিশেষ বিশেষ ব্যক্তিদের জোট। বিশ্বাস করছেন না, তাই তো? বিশ্বাস করা না করা আপনার বিচার, আপনার ব্যাপার সেটা। তবে আমি একেবারে হাতে কলমে প্রমাণ নিয়ে হাজির আজ। এই রাজ্যে নির্বাচনে বিজেপির চমকপ্রদ ফলের কারণ কি? আমার মতটা বলছি। সবচেয়ে বড় কারণ ইলেকশন কমিশনের কড়া ব্যবস্থা, ভোট জালিয়াতি আটকে দেয়া, এটা সবচেয়ে বড় কারণ বিজেপির জয়ের। দ্বিতীয় বড় কারণ মমতার কুশাসনের বিরুদ্ধে, মুসলিম তোষণের বিরুদ্ধে জনমত তৈরি হওয়া এবং কিছু স্থানে মানে বেশিরভাগ জায়গাতে হিন্দু ভোটের মেরুকরণ এই কারণে হওয়া। এরপর মোদি শাহ যোগীর অক্লান্ত প্রয়াসের সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগ্য সঙ্গত। শ্রমিক ভট্টাচার্য বিজেপির ভিতরের সব গোষ্ঠীকে এক ছাতার তলায় আনতে পেরেছিলেন। আর এই সব মিলিয়ে এবারের ভোটে বিজেপির এই চমকপ্রদ সাফল্য। এর মধ্যে কি আরএসএসের ভূমিকা কোথাও পেলেন? আমি অন্তত কোথাও পাইনি। আপনারা পেয়ে থাকলে বলবেন। কিন্তু সঙ্গর কাউকে জিজ্ঞেস করুন, তিনি বলবেন আরএসএসের বিরাট ভূমিকা এই জয়ের পেছনে। অন্য রাজ্যের কথা বলছি না, এই রাজ্যের মানুষের বড় অংশ আরএসএস কি সেটা জানে না, আরএসএস খায় না মাথায় দেয় সেটা জানে না। সংঘের নির্বাচনী দর্শন হলো সংঘের, আরএসএসের। তারা বলেন যে আমরা দলীয় রাজনীতি করি না, তবে তারাই আবার বিজেপি জিতলে বলেন আরএসএসের জন্য বিজেপি জিতল, আর হারলে বলেন বিজেপি নিজের দোষে হারল। এবারের ভোটে আরএসএস বিজেপির কাছ থেকে বেশ কিছু আসন আদায় করে নিয়েছিল। সঠিক সংখ্যাটা জানি না, তবে শুনেছি সংখ্যাটা 70 থেকে 100-র মধ্যে। সেখানে তারা তাদের নিজেদের পছন্দের প্রার্থী দিয়েছে। এই প্রার্থীদের অনেকেই জিতেছেন এবং তারা মনে করেন, এই প্রার্থীরা, যে তারা জিতেছেন সংঘের শক্তির জোরে। সেটা মনে করলে বিজেপির কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ বিজেপি তো সংঘেরই রাজনৈতিক শাখা। কিন্তু মুশকিল হয়েছে, জয়ের পর তারা একটা বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরি করতে চাইছেন অনেক জায়গায়। কেন? বাংলা কথায় লোভ বেড়েছে তাদের। কয়েক মাসের মধ্যে রাজ্যে পৌর নির্বাচন। আরএসএসের লোকাল নেতাদের মধ্যে কিছু উচ্চাকাঙ্ক্ষী ভাবছেন পুরসভা দখল করে নিজেদের বানাবেন বিজেপির বিকল্প ক্ষমতা কেন্দ্র। তাতে লাভ হলো লোভ মেটানো যাবে, টাকা আসবে, ক্ষমতা থাকবে। আমি জানি যে সল্টলেকে বিজেপির এক অরিজিনালি মেদিনীপুরে তার বাড়ি। সে হঠাৎ এত বড় আরএসএস কবে হলেন তিনি আমি জানি না। তবে তিনি বলছেন, তার লোকজনদেরকে বলেছেন সবাইকে, প্রত্যেকটা ওয়ার্ডে, বিধাননগরে প্রত্যেকটা ওয়ার্ডে অন্তত 6 জন করে লোক তৈরি করুন। এই 6 জন করে লোক তৈরি করলে সেখান থেকে আরও লোক বাড়বে, তারা নিয়ে আসবে। তাহলে কি হবে? এই কর্পোরেশন ভোটে এখানে তারা নিজেরা মানে আরএসএসের এই সব নেতারা, তারা একটা আলাদা একটা তৈরি করে এরা জিতে যাবে এবং কর্পোরেশন দখল করবে। এই জন্য তারা আর কি করছেন জানেন? স্থানীয় বিজেপিকে পুরোপুরি অস্বীকার করে তাদের সাইড লাইনে পাঠিয়ে
নিজেদের খুশি মতো লোক নিচ্ছেন, যারা এতদিন তোলামূলে তোলা তুলেছে তাদেরকে সঙ্গে নিচ্ছে। রাজ্য বিজেপি সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলীদের বিজেপিতে প্রবেশ আপাতত নিষিদ্ধ করেছে বিজেপি। আরএসএস তো নিষিদ্ধ করেনি, আর আরএসএস তো বলে না যে আমরা কোনো বিশেষ দলকে নিয়ে থাকি, তা বলে না, কিন্তু খেয়াল করবেন। সুতরাং আরএসএস করা খুব একটা কঠিন কাজ নয়। খাকি পোশাক পরে সঙ্গের প্রভাতী কুচকাওয়াজে যাও, কয়েকদিন কুচকাওয়াজ করো, তাই হাই হ্যালো করো সেখানকার নেতাদের আরএসএসের। তারপর গুরু পূর্ণিমা যদি সামনে থাকে, খামের মধ্যে মোটা টাকা গুঁজে দিয়ে দাও গুরু পূর্ণিমায় গুরু প্রণামে। যে সঙ্গ নেতারা হঠাৎ ক্ষমতার মাহাত্ম্যে কেউ কেটা ভাবছেন নিজেদের, তাদের সঙ্গে সম্পর্ক রাখলেই কেল্লা ফতে। আর এই ব্যাপারে তৃণমূলীদের প্রতিভা তো বিশাল, আপনারা জানেন। যেখানে এমএলএ হয়েছে সংঘের কোটায়, সেখানে বিজেপিকে পাশ কাটিয়ে তোলামূলীরা আরএসএসে এন্ট্রি নিচ্ছে। সেখান থেকে চলে আসছে ক্ষমতার বৃত্তে, তোলা তুলছে এসে এইসব আরএসএস স্পন্সর্ড তোলামূলীরা তোলাও তুলছে, সে খবরও আছে। কিন্তু দোষ হচ্ছে কার? দোষ আসছে বিজেপির ঘাড়ে। খবর আসছে আমার কাছে অনেক জায়গা থেকে, এই হাড়োয়া, বিধাননগর কাছাকাছি সব। তবে আমি বিশেষভাবে এসব জায়গা থেকে খবর আসছে, আমি বিশেষভাবে উল্লেখ করব একটা জায়গার নাম। জায়গাটা হলো কলকাতার গায়ের সল্ট লেক। বিধানসভা কেন্দ্রের নাম হলো এটা বিধাননগর। সল্ট লেকে থাকেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এবারের নির্বাচনে বিপুল ভোটে জিতেছেন এখানকার বিজেপি প্রার্থী। ভদ্রলোক, মানে যে প্রার্থী এমএলএ হয়েছেন যিনি, নামী ডাক্তার। তার ব্যাপারে খোঁজ খবর করেছি আমি। কিঞ্চিত দুর্মুখ বটে, সোজা কথা সোজা করে বলে টলে দেন, কিন্তু সততার বিচারে অসম্ভব সৎ মানুষ, গরিব দরদি। কিন্তু ওই যে কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, তাই হয়েছে তার। বিজেপির প্রার্থী তিনি, নামে বিজেপি করেননি কোনো দিন, আসলে তিনি আরএসএসের প্রার্থী। আর ওই যে বললাম, বিজেপির সঙ্গে কস্মিন কালেও যোগ ছিল না। কংগ্রেসের ছাত্র রাজনীতি করতেন। এক সঙ্গকর্মীর কথায়, তার কথায় তিনি আরএসএসে যোগ দেন এবং তারপর আরএসএসকে দেয়া কোটার জোরে তিনি টিকিট পান। তিনি জিতে যান, মন্ত্রীও হয়েছেন। আর তাকে ব্যবহার করে সংঘের একটা গোষ্ঠী, কয়েকজন লোক বিধাননগরে নেমেছে বিকল্প ক্ষমতার কেন্দ্র তৈরির খেলায়। এতে সংগঠনের, বিজেপির সংগঠনের যেমন ক্ষতি, আরএসএসের সংগঠনেরও ক্ষতি হচ্ছে। কিভাবে চলছে সেই খেলা? লোক পাচ্ছেন কোথায়? বিজেপির কোনো গোষ্ঠী কি তাকে মদত দিচ্ছে পেছন থেকে? না, আমার কাছে যা খবর তাতে না। বিজেপি সংগঠন তার কাছে সাইড লাইন হয়ে গেছে, মানে তিনি করে দিয়েছেন। তিনি নিচ্ছেন তোলামূলীদের। রাজ্য সিদ্ধান্ত নিয়েছে আগামী 3 মাস বিজেপিতে নতুন করে কোনো যোগদান হবে না, কিন্তু আরএসএস এর এমন কোনো সিদ্ধান্ত নেই। ফলে যারা সোজা পথে বিজেপিতে ঢুকতে পারছে না, তারা আরএসএসে আসছে। সল্টলেকে তৃণমূলের এক জবরদস্ত নেতা সব্যসাচী দত্ত 21-এর ভোটের আগে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে আসেন। ভোটে বিজেপির প্রার্থী হন, বিধানসভায় হেরে যান, ফিরে যান আবার মমতার আঁচলের তলায়। পৌর ভোটে দাঁড়ান তিনি তৃণমূলের টিকিটে, জেতেন, মেয়র হন সল্টলেকের। এবারের বিধানসভা ভোটে তিনি হেরে যান। বর্তমানে তোলাবাজির অভিযোগে বেশ কিছুদিন ধরে জেল হেফাজতে আছেন তিনি। এহেন সব্যসাচী দত্তের 2 বড় সাকরেদ, তারা অবাঙালি। ভোটের বাজারের হালচাল বুঝে এবারের ভোটে প্রার্থী ঘোষণা হতেই আরএসএসের একটা গোষ্ঠীকে ধরে ফেললেন এবং প্রার্থীর ঘনিষ্ঠ হয়ে গেলেন। সেই ঘনিষ্ঠতা এমনই যে এক সাগরেদের বাড়িতে প্রার্থী তার নির্বাচনী অফিস খুলে ফেললেন। ভোটে জেতার পর এই সাগরেদ 2জন
হয়ে উঠেছে মন্ত্রী মশাইয়ের ঘনিষ্ঠ সহচর। মন্ত্রী মশাই এদের নামে অথরাইজ লেটার ইস্যু করে পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন যে তার হয়ে, মানে এমএলএ বা মন্ত্রীর হয়ে পুলিশি কাজকর্ম এরাই দেখবেন। ভাবুন কি অবস্থা। এই নিয়ে আনন্দবাজার পত্রিকায় একটি প্রতিবেদন বেরিয়েছে কয়েকদিন আগে। একটি মারাত্মক অভিযোগ সেখানে এদের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয় যে সিএফ ব্লক, সেই ব্লকের এক বাড়ির মালিক দুই বোন। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে অভিযোগ জমা হয়েছে। অভিযোগ যে তাদের ভয় দেখিয়ে জোর করে চুক্তিপত্র তৈরি করে সই করতে, একজনকে সই করতে বাধ্য হয়েছে, আর একজন সই করেননি, এবং তারা করে বাড়ি দখল করেছে এমএলএ তথা মন্ত্রীর ওই দুই তোলামূলী সাকরেত, একদম তৃণমূলী কায়দা। আর সেই জবরদখল বাড়িতে বর্তমানে মন্ত্রী মশাইয়ের অফিস। আর মন্ত্রীর নাম ভাঙিয়ে এরা অবৈধ বাড়ি নির্মাণের ব্যবস্থা করিয়ে টাকা ঘুষ নেওয়া শুরু করে দিয়েছে। সম্প্রতি বিধাননগরের ৩৫ নম্বর ওয়ার্ডে একটি অবৈধ বাড়ি নির্মাণ নিয়ে স্থানীয় বিজেপি সংগঠনের সঙ্গে এই সাকরেতদের একেবারে তু ম্যায় হয়ে গেছে। বুঝুন কাণ্ড। এদের জন্য হোক আর যে কারণেই হোক, এমএলএ তথা মন্ত্রী মশাইদের বিরুদ্ধে সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে মাত্র কিছুদিনের মধ্যেই। অভিযোগ উঠেছে স্বয়ং মন্ত্রী মশাইয়ের বিরুদ্ধে। কি অভিযোগ? তাকে পাওয়া যায় না, তিনি দিনের বেলায় থাকেন না, রাত 11টার আগে ফেরেন না। মহিলারা আসেন তাদের অভিযোগ নিয়ে, তারা রাত 11টার পরে লাইন দিয়ে যদি শুরু হয় কাজ, তাদের কথা বলা, তাহলে কি বাড়ি ফিরবেন কি করে তারা? অভিযোগ উঠেছে এই সাকরেতদের বিরুদ্ধে, এবং এমএলএর বিরুদ্ধে অভিযোগ উঠেছে মন্ত্রী মশাইয়ের বিরুদ্ধে, যে ঘনিষ্ঠদের অন্যায়ভাবে সুযোগ পাইয়ে দেওয়ার ব্যবস্থা তিনি করছেন। এক আরএসএস কর্মী, তিনি এই বৈশাখী আবাসনের কাছাকাছি থাকেন, তিনি মন্ত্রী মশাইয়ের গুরু হয়েছেন। তিনি আবার আরএসএস এর সঙ্গে যুক্ত, মানে একটা গোষ্ঠীর সঙ্গে। মন্ত্রীর সঙ্গে হাসপাতালে ঘুরে বেড়ান এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আরএসএস। ব্যবসাটা কিভাবে করছে একবার ভেবে দেখুন। বিজেপির এক প্রাক্তন নেতা, যিনি এই অঞ্চলের বাসিন্দা, সম্প্রতি সংঘের এক নেতার সঙ্গে দেখা করে আরএসএস ও বিজেপির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দেন। ওই নেতা আবার আরএসএস এর এই বিশেষ গোষ্ঠীটির নেতা, এবং ওই বিজেপি যিনি গিয়েছিলেন তার সাথে দেখা করতে, প্রাক্তন নেতা, তার কথায় আরএসএস এর ওই ভদ্রলোক তিনি রাজি হয়েও যান যে হ্যাঁ ঠিক আছে, আপনারা একদিন একটা মিটিং ডাকুন, সেখানে 2019-এর আগে যারা বিজেপিতে যোগদান করেছে তাদেরকে ডাকুন, তাদের সাথে আমি কথা বলবো, তারা তো প্রাক্তন বিজেপি, তাদের সাথে কথা বলবো যে তাদের কি অভিযোগ। তারপর কি হচ্ছে হলো, তাকে দিন ঠিক করে জানানো হলো, কিন্তু তিনি তারপর থেকে একেবারে চুপ। ওই নেতা, আরএসএস এর নেতাকে যে চিঠি দিচ্ছেন, মেসেজ পাঠাচ্ছেন, ফোন করছেন, তিনি ধরছেন না ফোন, মেসেজের উত্তর দিচ্ছেন না। কেন? কারণ তিনি পিছিয়ে গেছেন। তিনি বোঝা যাচ্ছে তিনি আলোচনা এড়াতে চাইছেন। যত দিন যাচ্ছে ফাটল তত চওড়া হচ্ছে। এড়াতে চাইছেন কেন? কারণ তার পেছনে নোংরা আছে, সেটা সামনে এসে যাবে, তার জন্যই এড়াতে চাইছেন। রাজনীতির সঙ্গে সম্পর্কহীন একজন ভালো মানুষ, এই কেন্দ্রের যিনি এমএলএ তথা মন্ত্রী, তিনি কয়েকজন স্বার্থান্বেষীর পাল্লায় পড়ে শুধু সরকারের ছবি, দলের ছবি, নিজের ছবি এবং সংঘের ছবি যে খারাপ করছেন তা নয়, তিনি সংগঠনের, বিজেপি সংগঠনের বিশাল ক্ষতি করছেন। আর তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে সল্টলেক।
বিধাননগর। মুখ্যমন্ত্রী এবং দলীয় নেতৃত্ব আপনারা কি বিষয়টিতে নজর দেবেন? আপনাদের কাছে কিন্তু বিষয়টি আপনাদের সামনে নিয়ে এলাম, নইলে নজর না দিলে এখানে পার্টি একদিন কিন্তু বিস্ফোরণ হবে। সেই বিস্ফোরণ তখন সামলানো যাবে কি না সেটা ভেবে দেখবেন। ধন্যবাদ।